আচ্ছা গেল এটা। এবার আসি আমরা এই যে উইথ যেটা বলেছিলাম যে ফ্লাইট লাইনের মধ্যে যে উইথটা, এটা থেকে যদি আমরা স্মল ডব্লিউ দিয়ে ধরি, স্মল ডব্লিউ ইকুয়ালস টু এটার একটা রিলেশন পাবো আমরা এরকম 1.228। এইচ মানে হচ্ছে আমার ফ্লাইং হাইট 1.228। দ্যাট মিন্স তুমি যদি ফ্লাইং হাইট জানো তাহলে সেক্ষেত্রে তুমি দুইটা ফ্লাইট লাইনের মধ্যে অ্যালাউবল ডিসটেন্স কত রাখতে হবে সেটা তুমি এখান থেকে বের করতে পারবা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর একটা রিলেশন আছে এখানে, যেহেতু আমি লংগিটিউডাল ওভারল্যাপটা বললাম, এরপর আরেকটা হচ্ছে তোমার লেটারাল ওভারল্যাপ বা সাইড ল্যাপ যেটাকে বলি আমরা, লেটারাল ওভারল্যাপ। এটাও যদি আমরা পার্সেন্টেজে বলি, এটা পাবো আমি অলমোস্ট 18.5%। তাহলে এটা আমরা বলেছিলাম কি এটারও একটা অ্যাপ্রক্সিমেট রেঞ্জ দেওয়া ছিল, সেটা হচ্ছে 10 to 15%, মিনিমাম 10 to 50% এরকম। তাহলে এটাও আমার ওই ক্রাইটেরিয়াকে সাপোর্ট করতেছে, তাই না? জি এটা স্যার। বুঝছি কিনা? তাহলে আমার উপরেরটা হচ্ছে 59.2% পাইলাম হচ্ছে তোমার লংগিটিউডিনাল ওভারল্যাপ, আর সাইড ল্যাপ পাচ্ছি আমরা 18.4%। দ্যাট মিন্স প্রথমটা 50% অ্যাবাভ আর এটা হচ্ছে 10% বা 15% অ্যাবাভ। তো আমরা এই এই ধরনের প্রভিশন গুলো যদি আমরা ইউজ করি, অর্থাৎ নেট ইফেক্টিভ কভারেজ এরিয়া যদি W/2SB এই রেশিও মেনটেন করে এবং দুইটা ফ্লাইট লাইনের মধ্যে ডিসটেন্স যদি আমরা এই রেশিওতে মেনটেন করি, তাহলে সেক্ষেত্রে আমরা লংগিটিউডিনাল ওভারল্যাপ পাবো এত পার্সেন্ট আর লেটারাল ওভারল্যাপ পাবো 18.4%। বুঝা গেছে কিনা? ইয়েস স্যার। ওকে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এই টোটাল ক্যালকুলেশন প্রসিডিউর গুলো কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন ধরো লেভেল টারেন্ট মিন্স আমার সার্ভে এরিয়াটা বেসিক্যালি কি রকম, এটা কি আনডুলেটেড নাকি ফ্ল্যাট, এটার উপর ডিপেন্ড করবে। তারপর ভার্টিক্যাল ফটোগ্রাফস দরকার হবে যেহেতু এরিয়া ফটোগ্রামেট্রি। তারপর হচ্ছে নো ক্র্যাশ নো ড্রিফট অফ দ্য এয়ারক্রাফট। আচ্ছা, ক্র্যাশ ড্রিফট এই দুটা টার্ম আমি একটু পরে তোমাদেরকে ডিসকাস করব। তাইলে এই ধরনের কেসে কোনো ধরনের ক্র্যাপ থাকতে পারবে না, কোনো ড্রিফট থাকতে পারবে না। এরপর হচ্ছে কি ফ্লাইং হাইট সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে। কি কি আমি আবার বলি, লেভেল টারেন, এটার আইডিয়াল কেস যেগুলা, আইডিয়াল কেস হচ্ছে কি লেভেল টারেন হইতে হবে, লেভেল এরিয়া হইতে হবে, ভার্টিক্যাল ফটোগ্রাফ হইতে হবে। ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে এই কনসেপ্ট অ্যাপ্লিকেবল। কোনো ক্র্যাপ থাকতে পারবে না, কোনো ড্রিফট থাকতে পারবে না এবং ফ্লাইং হাইট কনস্ট্যান্ট হইতে হবে। এগুলো সব আসলে আইডিয়াল কেস, এগুলো অনেক সময় ফেল করে বিভিন্ন কারণে, যার এই কারণে বলা হয় আসলে এই ওভারল্যাপিং গুলো যত বাড়া যায় যাতে আমরা বাড়াই নিয়ে। এরপর হচ্ছে সিলেকশন অফ ফ্লাইং অল্টিটিউড। ফ্লাইং হাইটটা বের করার একটা এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে এভাবে, ফ্লাইং হাইট ইকুয়ালস টু কন্ট্রোল ইন্টারভাল ইনটু সি। সি একটা হচ্ছে কোএফিসিয়েন্ট বা ফ্যাক্টর, এটা ডিপেন্ড করে 500 টু 1500, 1500, 500 থেকে 1500 এর মধ্যে ডিপেন্ড করবে সি ফ্যাক্টরটা, ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন সারাউন্ডিং দ্য এন্টায়ার ম্যাপ কম্পাইলেশন অপারেশন। এটা ডিপেন্ড করবে তোমার টপোগ্রাফিক ফিচারের উপর, যে ল্যান্ডের আমরা সার্ভে করব সেই ল্যান্ডের টপোগ্রাফিক্যাল ফিচার গুলা কিরকম বা আন্ডুলেশন কিরকম বা স্টিফনেস বা স্লোপটা কিরকম, এটার উপর ডিপেন্ড করে আমরা এই সিটাকে বাড়াবো কমাবো। তো এটার জন্য আরেকটা ফ্যাক্টর রেসপন্সিবল, সেটা হচ্ছে আমার কন্ট্রোল ইন্টারভাল। এই টার্মটাকে আমরা শুনেছি কন্ট্রোল ইন্টারভাল, এটা তোমাদেরকে লেভেলিং কন্ট্রোলিং এ পড়ানোর কথা আর কি, করছিলে কি? না স্যার। আচ্ছা, লেভেলিং তো পড়াইছিল না তোমাদের? লেভেলিং জি স্যার, লেভেলিং জি হয়েছে। স্যার, লেভেলিং হয়েছে। আচ্ছা, লেভেলিং আমরা কি করতাম, গ্রাউন্ডের প্রত্যেকটা গ্রাউন্ডে আমরা একটা গ্রিড তৈরি করতাম। গ্রিড তৈরি করে ওখানে গ্রিডের যেগুলা এক্সট্রিম পয়েন্ট, ওই পয়েন্টগুলোর আমরা কি বের করতাম, এলিভেশন বের করতাম ডেটামের রেসপেক্টে, তাই না নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে যখন আমরা গ্রাউন্ডের একটা সার্ভে এরিয়াকে যদি আমরা একটা গ্রিড ফরম্যাট করে যদি প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্টের যদি আমি এলিভেশন জানি, এই যে প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্টের যদি আমি এলিভেশন বের করতে পারি, এই এলিভেশন গুলো দেখে আমি বুঝতে পারবো আসলে ডেটামের রেসপেক্টে কোন পয়েন্টটা উপরে আছে কোন পয়েন্টটা নিচে আছে, তাই না?
বুঝছি কিনা? ডেটাম থেকে পয়েন্টগুলোর হাইট বা এলিভেশন থেকে আমি বুঝতে পারবো না যে যেটার হাইট বেশি তার মানে সে একটু উপরে আছে, যেটার হাইট কম সে একটু নিচে আছে, তাই না? জি স্যার। ডেটামের রেসপেক্টে ডেটাম তো একটা ফিক্সড প্লেন, রেফারেন্স প্লেন। ডেটামে আমরা এলিভেশন থেকে প্রত্যেকটা পয়েন্টের, এই পয়েন্টগুলোর প্রত্যেকটা পয়েন্টের এলিভেশন থেকে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা পয়েন্টের হাইটটা ডেটাম থেকে কত উঁচুতে বা নিচুতে, সেটা কিন্তু বোঝা যাবে। তো আমরা এখান থেকে যে ইনফরমেশন পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম এলিভেশনটা কত জানতে পারবো, মিনিমাম এলিভেশনটা কত জানতে পারবো। ধরো ম্যাক্সিমাম এলিভেশনটা পাইলাম আমি 10 মিটার, 110, ম্যাক্সিমাম এলিভেশন হচ্ছে 110 মিটার। মিনিমামটা পাইলাম আমি ধরো 90 মিটার। দ্যাট মিন্স এই গ্রিডের যে কোনো একটা পয়েন্টের এলিভেশন হচ্ছে 110 মিটার ম্যাক্সিমাম, আর যে কোনো একটা পয়েন্টের মিনিমাম এলিভেশন হচ্ছে 90 মিটার। তাইলে একটা মিনিমাম এলিভেশনে যে পয়েন্টটা সেটার আরএল হচ্ছে 90 মিটার, আর ম্যাক্সিমাম এলিভেশনে যে পয়েন্টটা সেটার আরএল হচ্ছে 110 মিটার, তাই তো? তাহলে এই দুইটার মধ্যে, এই দুইটা পয়েন্টের মধ্যে গ্যাপ কতটুকু? 20 মিটার না? জি স্যার। জি স্যার। তাহলে 20 মিটারকে যদি আমি 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করলে দ্যাট মিন্স আমি 5 5 5 4 ভাগে যদি ভাগ করি দ্যাট মিন্স 90 এর জন্য একটা কন্ট্রোল লাইন পাবো, 95 এর জন্য একটা কন্ট্রোল লাইন, 100 105 110। এখন আমি কি করলাম, এই 20 মিটার যে ডিফারেন্স এটার উপর বেস করে আমি এই 90 থেকে 5 5 করে 90 95 100 105 110 এই এলিভেশনের আমি কতগুলো কন্ট্রোল লাইন ড্র করব। কন্ট্রোল লাইনগুলো ড্র কিভাবে করব? ধরো এই পয়েন্টটা হচ্ছে আমার 100 এলিভেশন, এই পয়েন্টটা হচ্ছে আমার 100 এলিভেশন, এই পয়েন্টটা হচ্ছে 100 এলিভেশন, হ্যাঁ এই পয়েন্টটা হচ্ছে 100 এলিভেশন। তাহলে কন্ট্রোল লাইনগুলো ড্র করতে হয় হচ্ছে যে যে সমস্ত পয়েন্টের এলিভেশন সেম। ধরো তুমি 100 ধরলা, 100 আরএল এর যে পয়েন্টগুলা, ধরো আমি এখানে যেগুলা রেড পয়েন্ট দিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে তোমার সেই 100 আরএল এর এই পয়েন্ট, যে সমস্ত পয়েন্টের এলিভেশন হচ্ছে 100 মিটার সেই পয়েন্টগুলো এখানে দেখাচ্ছি। এখন কন্ট্রোল লাইন যেটা সেটা হচ্ছে সেম এলিভেশনের পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করি একটা লাইন দিয়ে, সেগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল লাইন। এটা একটা কন্ট্রোল লাইন, যে লাইনটা সেম এলিভেশনের পয়েন্টগুলোকে কানেক্ট করে যাচ্ছে, ঠিক আছে? হ্যালো? জি স্যার। তো এরকম এখানে আসলে কন্ট্রোল ইন্টারভাল বলতে যেটা, যে ম্যাক্সিমাম এলিভেশন পয়েন্ট এবং মিনিমাম এলিভেশন পয়েন্টের যে ডিফারেন্সটা 20 মিটার, সেটাই হচ্ছে আমার কন্ট্রোল ইন্টারভাল। তো এই কন্ট্রোল ইন্টারভাল এবং সি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এই একটা এলাউবল ফ্লাইং হাইট পাবো। এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, বুঝছি কিনা? জি স্যার, Hello? এ পর্যন্ত ক্লিয়ার। এবার আসি নাম্বার অফ ফটোগ্রাফস নেসেসারি টু কভার এ গিভেন এরিয়া। এটা হচ্ছে একটা পার্টিকুলার এরিয়া কভার করার জন্য আমার কি পরিমাণ ফটোগ্রাফ দরকার সেটা যদি আমি বের করতে চাই। টোটাল কয়টা ফটোগ্রাফ লাগবে আমার টোটাল একটা প্রেসক্রাইবড এরিয়াকে সার্ভে করার জন্য। তো এখানে যে ইনফরমেশনগুলো আমাকে জানতে হবে, এ হচ্ছে টোটাল এরিয়া টু বি ফটোগ্রাফড, এল হচ্ছে লেন্থ অফ দা ফটোগ্রাফ ইন দা ডিরেকশন অফ ফ্লাইট। আমরা যদি ফটোগ্রাফকে এল ডব্লিউ, বুঝা যাচ্ছে? জি স্যার। এল হচ্ছে তোমার লেন্থ অফ দা ফটোগ্রাফ ইন দা ডিরেকশন অফ ফ্লাইট, তাইলে এটা। আর উইডথ অফ দা ফটোগ্রাফ নরমাল টু দা ডিরেকশন অফ ফ্লাইট, দ্যাট মিন্স এটা। আর এস হচ্ছে স্কেল অফ ফটোগ্রাফ। এখানে এটা একটু উল্টা দেওয়া আছে, এটা এটা আসলে বেসিক্যালি হবে তোমার f/h, তাই না? স্কেলটা আমরা এভাবে পেয়েছিলাম না, মনে আছে কি না? জি স্যার, এর আগে f/h জি স্যার। or f divided by h minus small h, তাই না? যে কোনো একটা নিতে পারবো আমরা, সমস্যা নেই। আর ক্যাপিটাল এল হচ্ছে নিট গ্রাউন্ড ডিসটেন্স করেসপন্ডিং টু এল। নিট গ্রাউন্ড ডিসটেন্স মানে এই যে স্মল এল এবং স্মল ডব্লিউ, এই সাইজের একটা ফটোগ্রাফ গ্রাউন্ডের কতটুকু এরিয়াকে কভার করবে, ওই গ্রাউন্ডের অতটুকু এরিয়ার ডাইমেনশন হচ্ছে লেন্থ এল অ্যালং দা ফ্লাইট লাইন এবং উইডথ নরমাল টু দা ফ্লাইট লাইন। এই দুটো জিনিস কি বুঝতে পারছি আমি?
এই যে স্মল এল এবং স্মল ডব্লিউ এই সাইজের একটা ফটোগ্রাফ দিয়ে আমরা গ্রাউন্ডের কতটুকু এরিয়া কভার করতে পারবো, গ্রাউন্ডের যতটুকু এরিয়া কভার করতে পারবো সেই এরিয়ার ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল ইনটু ক্যাপিটাল ডব্লিউ। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপর তাইলে এখানে ওই জানি স্মল এটা কি নিট গ্রাউন্ড এরিয়া কভারড বাই ইচ ফটোগ্রাফ, দ্যাট মিন্স এল ইনটু ডব্লিউ। এটা কি বুঝছি? এটা হচ্ছে আমার স্মল এ, অর্থাৎ আমরা এই উপরের ফটোগ্রাফটা দিয়ে পিটা দিয়ে আমরা গ্রাউন্ডের এই এরিয়াটা কভার করতে পারবো। এরপর হচ্ছে তোমার পিএল পার্সেন্টেজ ওভারল্যাপ বিটুইন সাকসেসিভ ফটোগ্রাফস ইন দ্য ডিরেকশন অফ লাইট এক্সপ্রেসড অ্যাজ এ রেশিও। তাহলে এটা হচ্ছে আমার ওই যে লংগিটিউডিনাল ওভারল্যাপ যেটা পার্সেন্টেজে আমরা রিপ্রেজেন্ট করি, সেই লংগিটিউডিনাল ওভারল্যাপটাকে আমরা পিএল বলতেছি, আর পিডব্লিউ যেটা সেটা হচ্ছে সাইড ওভারল্যাপ বা লেটারাল ওভারল্যাপ, সেটাকে আমরা পিডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এতটুকু বুঝছি? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসি আমরা সিন্স ইচ ফটোগ্রাফ হ্যাজ এ longitudinal overlap PL, the actual ground length L covered by each photograph is given by। এটা কিভাবে আসলে একটু দেখি। বলা হচ্ছে কি যেহেতু প্রত্যেকটা ফটোগ্রাফ গ্রাউন্ডের একটা সার্টেন এরিয়াকে ওভারল্যাপ করবে, যেটাকে আমরা পিএল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তো সেক্ষেত্রে অ্যাকচুয়াল গ্রাউন্ড লেন্থটা কত হবে, দ্যাট মিন্স ফটোগ্রাফ দিয়ে আমরা গ্রাউন্ডের অ্যাকচুয়াল কতটুকু লেন্থকে কভার করতে পারবো এক্সক্লুডিং ওভারল্যাপ। সেটা কিভাবে? ওই যে আমরা স্কেল রিলেশনশিপ থেকে যদি বের করতে চাই, ইনটু স্মল এল, এই জিনিসটা বুঝছি কিনা বলো তো? এই ক্যাপিটাল এলটা হচ্ছে আমার গ্রাউন্ড ডিসটেন্স আর নিচেটা হচ্ছে ফটোগ্রাফ ডিসটেন্স। ক্লিয়ার? স্কেল ইকুয়ালস টু ক্যাপিটাল এল হচ্ছে আমার গ্রাউন্ড ডিসটেন্স আর নিচের লেন্থটা হচ্ছে আমার ফটোগ্রাফ ডিসটেন্স। এটা কি বুঝছি কিনা? স্যার আমরা উপরে ফটোগ্রাফটা দেই না, বুঝি নাই। স্কেল স্কেল যেটা না, আমি এখানে করতে আমরা আমরা তো তুমি যেটা বলছো সেটাও ঠিক আছে, আমরা এখানে জাস্ট রিভার্স ধরলাম আর কি স্কেলটা। ধরো উপরে আমরা গ্রাউন্ড ডিসটেন্স দিলাম, নিচে ফটোগ্রাফ ডিসটেন্স দিলাম, তাহলে এখানে রেশিও হিসেবে পাবো আর কি আমি স্কেলটা। জি স্যার। এখানে দেখো এই এল এর সাথে এক্সট্রা একটা পোরশন আসছে না, এক্সট্রা একটা টার্ম, এটা কি বুঝছি কেন লিখছি এটা? না স্যার। আচ্ছা, এখানে পিএলটা কি লংগিটিউডিনাল ওভারল্যাপ, তাই তো? জি আচ্ছা, স্যার। এটা যদি আমরা 50% ধরে নিই সাপোজ, তাহলে 1 মাইনাস 50% দ্যাট মিন্স কত? 0.5। 50% মানে 0.5, পিএল মানে 0.5, তাহলে 1 মাইনাস 0.5, তাহলে এটা যদি 100% যদি ওভারল্যাপ হয় তাহলে এটার কি অবস্থা হবে স্কেলটা? পিএল যদি 100% ওভারল্যাপ হয় তাহলে কি অবস্থা হবে? তাহলে স্যার ইনফিনিটি হয়ে যাবে স্কেলটা। তাহলে এটা করা যাবে না। না স্যার। তাহলে দেখো আমরা বুঝার সুবিধার্থে যদি আমরা মিনিমাম যেটা 50% সেটাই যদি ধরে নিই, তাহলে 50% মিন্স 0.5, তাহলে 1 মাইনাস 0.5 দ্যাট মিন্স কত? 0.5। তাহলে 0.5 ইনটু এল, এল এর 50%টা আমরা কাউন্ট করতে পারবো। এটা দিয়ে কি বুঝলাম? যেহেতু ওভারল্যাপ আমরা লংগিটিউডিনাল ওভারল্যাপ ধরে নিচ্ছি কত? 50%, তাহলে সেক্ষেত্রে গ্রাউন্ডের কভারেজ এরিয়াও ওভারল্যাপ যদি আমরা বাদ দিই, ইফেক্টিভ কত হবে, মানে অ্যাকচুয়ালটা কত পাবো আমরা? 50%। ওভারল্যাপ যদি 50% হয় তাহলে অ্যাকচুয়াল গ্রাউন্ড কভারেজ লেন্থ কত পাবো? তার 50% পাবো, কারণ 50% ওভারল্যাপে চলে যাচ্ছে, তাহলে বাকি থাকবে 50%, তাহলে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল গ্রাউন্ড লেন্থ। এখন ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। এই ইকুয়েশন থেকে দেখো এটা আসে কিনা। আসে? জি স্যার। এটা হচ্ছে তোমার লেন্থের ক্ষেত্রে। উইডথের ক্ষেত্রে আমরা ভাবে লিখতে পারি না? ঠিক একই অ্যাপ্রোচে পারি। এখানে পিডব্লিউ জি হচ্ছে স্যার। তোমার
সাইড ল্যাপ বা লেটারাল ওভারল্যাপ। আর স্মল ডব্লিউ হচ্ছে তোমার উইডথ অফ দ্য ফটোগ্রাফ, আর ক্যাপিটাল ডব্লিউ হচ্ছে করেসপন্ডিং উইডথ অফ দ্য প্লট এরিয়া, গ্রাউন্ড এরিয়া। বুঝা গেছে ডব্লিউটা? বুঝে নাই মনে হয়। এই যে এখানে জাস্ট এল এর পরিবর্তে ডব্লিউ ইউজ করলাম, আর এখানে স্মল এল এর পরিবর্তে স্মল ডব্লিউ ইউজ করলাম, আর পিএল এর পরিবর্তে পিডব্লিউ ইউজ করলাম। ক্লিয়ার? একটা হচ্ছে লেন্থ জি স্যার। বরাবর আর একটা হচ্ছে উইডথ বরাবর। জি স্যার ঠিক আছে। এটা নরমালি আমরা যদি ওভারল্যাপ না ধরতাম তাহলে আসলে এটা কি হইতো, এল ইকুয়ালস টু এস এল হইতো না? আমরা যদি ওভারল্যাপ বাদ দিতাম, ওভারল্যাপ যদি কনসিডার না করতাম, তাহলে এল ইকুয়ালস টু এস এল হইতো না? দ্যাট মিন্স সিম্পল স্কেলের যেটা রিলেশন সেটাই পাইতাম আমরা, এস ইকুয়ালস টু ক্যাপিটাল এল বাই স্মল এল, তাই না? জি স্যার। তো এখানে যেটা করতেছি কি, আমাদের টার্গেটটাই ছিল হচ্ছে কি অ্যাকচুয়াল গ্রাউন্ড লেন্থটা বের করা, অ্যাকচুয়াল গ্রাউন্ড লেন্থ। তাহলে ওভারল্যাপ বাদ দিতে হবে আমাকে। অ্যাকচুয়াল গ্রাউন্ড লেন্থ যদি আমি বের করতে চাই আমাকে ওভারল্যাপটা বাদ দিতে হবে, তো সেই কারণে আমি ওভারল্যাপটা বাদ দিচ্ছি। এখন ক্লিয়ার? পারমিশন লাগবে মনে হয় স্যার। না আমি আমার কোনো পারমিশন তো লাগলো। সরি। তাহলে আমরা এল জানি, ডব্লিউ জানি, তাহলে এবার ওই একটা ফটোগ্রাফ দিয়ে গ্রাউন্ডের যে এরিয়াটা কভার করতে পারবো সেই এরিয়াটা হচ্ছে স্মল এ, দ্যাট মিন্স এল ইনটু ডব্লিউ। তাহলে এল এবং ডব্লিউ জানি, বসাই দিলাম, ফাইনালি আমরা এটা পাবো। এবার নাম্বার অফ ফটোগ্রাফ কিভাবে পাবো, ইজ গিভেন বাই n ইকুয়ালস টু ক্যাপিটাল এ ডিভাইডেড বাই স্মল এ। এটা কি বুঝছি কিনা? স্যার ক্যাপিটাল এ দ্বারা কি ডিনোট করছি? এটা হচ্ছে টোটাল সার্ভে এরিয়া, টোটাল সার্ভে এরিয়া। আর একটা ফটোগ্রাফ দিয়ে আমরা পারমিশন লাগবে মনে হয় স্যার। সার্ভে এরিয়ার না আমি আমার কোনো পারমিশন তো লাগলো না। আমি তাহলে টোটাল কয়টা ফটোগ্রাফ লাগবে? তাহলে ক্যাপিটাল এ ডিভাইডেড বাই স্মল এ। জি স্যার। আচ্ছা, এটা আমরা আরেকভাবে বের করতে পারি নাম্বার অফ ফটোগ্রাফটা। ঠিক এভাবে এখানে কি কি আছে দেখো, L1 ডাইমেনশন অফ দ্য এরিয়া প্যারালাল টু দ্য ডিরেকশন অফ ফ্লাইট, L2 ডাইমেনশন অফ দ্য এরিয়া নরমাল টু দ্য ডিরেকশন অফ ফ্লাইট, N1 নাম্বার অফ ফটোগ্রাফস ইন ইচ স্ট্রিপ। তাহলে এখানে আমরা যদি একটা স্ট্রিপ কনসিডার করি, এক একটা ফ্লাইট লাইন বরাবর আমরা একটা স্ট্রিপ পাবো। ধরো এটাই হচ্ছে আমার ফ্লাইট লাইন, এই বরাবর আমি একটা স্ট্রিপ নিলাম। তাহলে এখানে আমি ছবিগুলো এভাবে তুললাম, একটা ছবি, দুইটা ছবি, এই স্ট্রিপ বরাবর অনেকগুলো ছবি থাকবে। আমরা যদি টোটাল এরিয়াটাকে এভাবে একটা স্ট্রিপে ভাগ করে নিই, এবং প্রত্যেকটা স্ট্রিপের মাঝখান দিয়ে কিন্তু আমার ওই ফ্লাইট লাইনটা থাকবে। N2 হচ্ছে নাম্বার অফ স্ট্রিপস রিকোয়ার্ড। তাহলে N1 হচ্ছে কি নাম্বার অফ ফটোগ্রাফস ইন ইচ স্ট্রিপ। আমরা যদি জানি যে প্রত্যেকটা স্ট্রিপে কয়টা করে ফটোগ্রাফ, ধরো 10টা করে ফটোগ্রাফ প্রত্যেকটা স্ট্রিপে, এরকম স্ট্রিপ আছে কয়টা, ধরে নিলাম এরকম স্ট্রিপ আছে 5টা। তাহলে টোটাল কয়টা ফটোগ্রাফ লাগবে? তাহলে সেটা কেমনে পাবো? n ইকুয়ালস টু n1 ইনটু n2 না? জি স্যার। একটা স্ট্রিপে যদি 10টা লাগে, টোটাল স্ট্রিপ যদি 5টা হয়, তাহলে আমার টোটাল ফটোগ্রাফ লাগবে কয়টা? n ইকুয়ালস টু n1 ইনটু n2, দ্যাট মিন্স 50টা। তো এই জিনিসটা এখন বের করব। নাও নিট লেন্থ কভারড বাই ইচ ফটোগ্রাফ, ওই আগের ইকুয়েশন থেকে। সো নাম্বার অফ ফটোগ্রাফস ইন ইচ স্ট্রিপ ইজ গিভেন বাই, এটা লেখা যায় কিনা? L1 হচ্ছে আমার ডাইমেনশন অফ দ্য এরিয়া প্যারালাল টু দ্য ডিরেকশন অফ ফ্লাইট, দ্যাট মিন্স এ বরাবর একটা স্ট্রিপের লেন্থ। আর নিচের এলটা হচ্ছে কি, নিচের এলটা কি একটু আগেই বললাম, এই যে নিট লেন্থ কভারড বাই যে এরিয়াটা মেজার করব সেটা। দ্যাট মিন্স প্রত্যেকটা ফটোগ্রাফ ওই গ্রাউন্ডের কতটুকু, একটা ফটোগ্রাফ তো দুটো ডাইমেনশন থাকবে এল এবং ডব্লিউ, তাহলে ফটোগ্রাফের এলটা গ্রাউন্ডের কতটুকু এল কভার করবে সেটাই হচ্ছে আমার এই ক্যাপিটাল এল। আর উপরের L1টা হচ্ছে কি টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিপ অ্যালং দ্য ফ্লাইট লাইন। তাহলে আমি নাম্বার অফ ফটোগ্রাফ কিভাবে পাবো? N1 নাম্বার অফ ফটোগ্রাফ ইন ইচ স্ট্রিপ। তাহলে স্ট্রিপ টোটাল লেন্থ জানি, এবং ওই লেন্থের আমরা একটা ফটোগ্রাফ দিয়ে এল ডিসটেন্স কভার করতে পারবো।
তাহলে টোটাল L1 ডিসটেন্স কভার করতে আমার কয়টা ফটোগ্রাফ লাগবে? তাহলে L1 ডিভাইডেড বাই L, তাই না? জি স্যার। আর এটা এডিশনালি একটা বাড়াই ধরা হয় +1। ওইটা কেন? ওটা কেন হচ্ছে লাস্টের যেটা লাস্টে একদম স্ট্রিপের লাস্টে যেটা পিকচার নিব, আমি যদি আরেকটা বেশি না নিই, এই লাস্ট পিকচারের শেষের ওভারল্যাপটুকু পাবো না। হচ্ছে ক্র্যাব এবং ড্রিফট বিষয়গুলো কি? Crab is the term used to designate the angle formed between the flight line and the edges of the photograph in the direction of flight. তার মানে কি, ডটেড লাইনটা যদি আমার ফ্লাইট লাইন হয় এবং আর যদিও বা পিকচারগুলো থাকার কথা হচ্ছে এরকম ভার্টিক্যালি, তাই না? জি স্যার, কিন্তু এখানে ইনক্লাইন হয়ে আছে। ইনক্লাইন হয়ে গেছে, তাহলে কোনো কারণে অবশ্যই কোনো একটা প্রবলেম হইছে ইনক্লাইন হওয়ার পিছনে। দ্যাট মিন্স এই আমার ফটোগ্রাফগুলো কিন্তু এখন পারফেক্টলি স্কোয়ার নাই, চেঞ্জ হয়ে গেছে। তখন এই ক্র্যাবের পরিমাণটা আমরা বের করি এভাবে যে যখন এই স্কোয়ার থেকে শিফট হয়ে যায়, দ্যাট মিন্স একটা অ্যাঙ্গেল হয়ে যায়, তখন এই যে হরাইজন এই এজ গুলা, এই এজ বা উপরে এটা যে কোনো একটা এজ নিলে হবে, এই এজটাকে যদি আমরা পিছনের দিকে এক্সটেন্ড করি, যে অ্যাঙ্গেলটা পাবো এটা হচ্ছে আমার ক্র্যাবের ম্যাগনিটিউড। To designate the angle formed between the flight plane and the edges of the photograph. তাহলে এই একটা ফটোগ্রাফের এজ হচ্ছে এটা, ফটোগ্রাফের এজ এবং ফ্লাইট লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে সেটাকে আমরা ক্র্যাব দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা ক্র্যাবটা কখন পাবো? যদি আমার স্কোয়ার সাইজের ফটোগ্রাফগুলো যদি কোনো কারণে টুইস্ট করে, তাই তো? জি স্যার। টুইস্ট না করলে তো আমি পাবো না। So at the instant of exposure, if the focal plane of the camera is not square with the direction of the flight, the crab is lost in the photograph. The arrangement are always made to rotate the camera about the vertical axis of camera mount. Crabbing should be eliminated since it reduces effective coverage of the photograph. তো বলা হচ্ছে কি ক্র্যাবিংটা এলিমিনেট করতে হবে। এটা আসলে বিভিন্ন কারণে হতে পারে, উইন্ড স্পিডের কারণে হতে পারে, এবং কোনো কারণে যদি এয়ারক্রাফটের মধ্যে প্রচুর ভাইব্রেশন হয় সেক্ষেত্রে হতে পারে। তো বিভিন্ন কারণে কিন্তু এই স্কোয়ার ফটোগ্রাফটা টুইস্ট করতে পারে আর কি ফ্লাইট লাইন বরাবর। আরেকটা ফেনোমেনা ঘটে যেটাকে আমরা ড্রিফট বলি। ড্রিফটটা বেসিক্যালি ঘটে উইন্ড স্পিডের কারণে। যদি হাই লেভেলের যদি কোনো উইন্ড স্পিড থাকে ওই এরিয়াতে, এটা কি জিনিস? ড্রিফট ইজ কজড বাই দ্য ফেলিউর অফ দ্য ফটোগ্রাফ টু স্টে অন দ্য প্রিডিটারমাইন্ড ফ্লাইট প্লেন। তাইলে যে ফ্লাইট লাইন বরাবর পিকচার নেওয়ার কথা, ওই ফ্লাইট লাইন বরাবর যদি আমি পিকচার না নিতে পারি, ধরো উইন্ড স্পিডের কারণে ফ্লাইটটা যাওয়ার কথা এই ডিরেকশনে, কিন্তু ফ্লাইটটা চলে গেল এই ডিরেকশনে, হ্যাঁ, তাহলে যে পিকচার গুলা এভাবে আসার কথা সেগুলো এখন একটু শিফট হয়ে যাবে না এ বরাবর এই ডিরেকশনে? জি স্যার। কিনা? তাহলে এই যে শিফট হচ্ছে, বলা হচ্ছে কি if the drifting from the predetermined flight line is excessive, reflights will have to be made because of serious gapping between adjacent flight lines. এটা কি বলছে? বলা হচ্ছে কি যদি ড্রিফটিংটা এক্সেসিভ হয় সেক্ষেত্রে পুনরায় আবার তোমাকে রিফ্লাইট করতে হবে, রিফ্লাইটিং করতে হবে। তখন তোমার ওই সাইড লেফটটা পাওয়া যাবে না। বুঝা গেছে কিনা? সাইড লেফটটা মেইনটেইন করা যাবে না। এই যে এখানে দেখাচ্ছি সেটা, এখানে যদি আমি প্রত্যেকটা ফটোগ্রাফের প্রিন্সিপাল পয়েন্টগুলো যদি নিই, সরি এটা, এগুলোকে যদি আমরা কানেক্ট করি, এখন আমার ফ্লাইট লাইনটা হয়ে গেছে এই ডিরেকশনে। বুঝা গেছে? কিন্তু এগুলো হওয়ার কথা আসলে এই ডিরেকশনে। তাইলে দেখো এই ডিরেকশনে উইন্ড স্পিড থাকার কারণে ফ্লাইট প্লেনটা কি হয়ে গেছে, ফ্লাইট লাইনটা শিফট করে গেছে। তো এই ফেনোমেনাটাকে আমরা ড্রিফট দিয়ে এক্সপ্লেইন করি। এবার আসি আমরা কম্পিউটেশন অফ ফ্লাইট। হ্যাঁ বলো। ক্র্যাবের ক্ষেত্রে একটু ফিরে যান। হ্যাঁ বলো স্যার, এখানে আমরা কি কনসিডার করে নিচ্ছি প্রতিটা ফটোগ্রাফ সেম অ্যাঙ্গেলে ইনক্লাইন হয়েছে? বুঝি নাই স্যার, এখানে কি আমরা কনসিডার করে নিচ্ছি যে প্রতিটা ফটোগ্রাফ একই অ্যাঙ্গেলে মানে ইনক্লাইন হয়েছে? একই অ্যাঙ্গেলে নাও হইতে পারে। এটা যেমন ধরো একই ফ্লাইট লাইন বরাবর যেহেতু টুইস্ট করতেছে, এটা আবার এরকমও হইতে পারে যে ইন্ডিভিজুয়াল ফটোগ্রাফ নেওয়ার সময় কিন্তু টুইস্ট করতে পারে। এটা জাস্ট এখানে। হ্যাঁ বলো। যে কোনো ফটোগ্রাফে যদি এজ থেকে আমরা অ্যাঙ্গেলটা নিই তাহলে কি আলাদা হয়ে যাবে না? তখন অ্যাঙ্গেলগুলো ভেরিয়েবল হবে। মানে আলটিমেটলি মেইন কনসার্ন হচ্ছে কি, মানে আমি ক্র্যাবটা পাচ্ছি, ক্র্যাবটা ফর্ম করতেছে, মানে মেইন উদ্দেশ্য হচ্ছে কি ক্র্যাবটা ফর্ম করতেছে।
স্যার এটা জানতে চাচ্ছিলাম আলাদা হতে পারে। আমরা যেটা করবো যে একটা ফ্লাইট ম্যাপ সম্পর্কে বলেছিলাম না, ফ্লাইট ম্যাপ একবার বলেছিলাম ফ্লাইট ম্যাপে কি কি থাকবে, ফ্লাইট লাইন থাকবে, হাইট অফ দা ফ্লাইং হাইট থাকবে, এই সমস্ত ইনফরমেশন গুলো থাকবে, দুইটা ফ্লাইট লাইনের মধ্যে ডিসটেন্স কতটুকু। তো এই যে ফ্লাইট প্ল্যানিং এর যে কনসেপ্টটা, এই ফ্লাইট প্ল্যানটা তৈরি করতে গেলে আমাদের কি কি ডাটা লাগতে পারে, ফোকাল লেন্থ এফ লাগে, ফ্লাইং হাইট লাগে ক্যাপিটাল এইচ, সাইজ অফ দ্য এরিয়া টু বি ফটোগ্রাফ স্মল এ, that means capital L, capital W, size of photograph, that means small l, small w, longitudinal overlap PL, lateral overlap PW, position of the outer flight line with respect to the boundary of the area, flight line গুলো মেনশন থাকতে হবে, scale of the flight map এর স্কেলিংটা থাকতে হবে, স্কেল রিলেশনশিপ, গ্রাউন্ড স্পিড অফ দ্য এয়ারক্রাফট এর স্পিডটা, এবং আরেকটা ইনফরমেশন থাকতে হবে সেটা হচ্ছে টাইম ইন্টারভাল। এই ইনফরমেশন গুলো মোটামুটি ফ্লাইট প্ল্যানে থাকতে হবে। তাহলে মোটামুটি এই পর্যন্তই, এখানে জাস্ট কয়েকটা 3D ভিউ দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা ম্যাপ আর ফটোগ্রাফের মধ্যে কিছু ডিফারেন্স দেখি। ম্যাপ মিন্স যেটা টপোগ্রাফিক ম্যাপ বলি বা আমরা ফ্লাইট ম্যাপ যাই বলি না কেন, ম্যাপে আমরা যেটা করে থাকি অর্থোগোনাল প্রজেকশনটা নিই। অর্থোগোনাল প্রজেকশন তোমাদের ড্রয়িং এ শেখানোর কথা। ড্রয়িং কি তোমাদের হইছে? হয় নাই না? না স্যার। আচ্ছা, অর্থোগোনাল প্রজেকশন ওখানে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি এখানে বলতে গেলে অনেক কিছু তোমাদেরকে বুঝাইতে হবে। অর্থোগোনাল প্রজেকশনটা আমরা ম্যাপের ক্ষেত্রে পেয়ে থাকি, আর ফটোগ্রাফের ক্ষেত্রে সেন্ট্রাল পার্সপেক্টিভ প্রজেকশন। পার্সপেক্টিভ প্রজেকশন মানে হুবহু আমরা টপোগ্রাফিক ফিচারগুলো আমরা দেখতে পারি, প্রজেকশনগুলো পাই, ইমেজগুলো পাই। ম্যাপে আমরা ইউনিফর্ম স্কেল মেইনটেইন করি, কিন্তু ফটোগ্রাফের ক্ষেত্রে ভেরিয়েবল স্কেল হতে পারে। ম্যাপের ক্ষেত্রে বলা হচ্ছে কি টারেন অর সার্ভে এরিয়া রিলিফ উইদাউট ডিসটরশন। এক্ষেত্রে বলা হচ্ছে কি এক্ষেত্রে কিছু রিলিফ হয় কিন্তু কোনো ডিসটরশন হয় না। আর ফটোগ্রাফের ক্ষেত্রে তো আমরা দেখেছিলাম রিলিফ ডিসপ্লেসমেন্ট হয় ইমেজের মধ্যে। অল অবজেক্টস আর রিপ্রেজেন্টেড অলসো দা নন ভিজিবল। আর ফটোগ্রাফের ক্ষেত্রে অনলি অবজেক্টস দ্যাট আর ভিজিবল। ফটোগ্রাফে তো যেটা সে দেখতেছে সেটা বলতেছে, আর ম্যাপের মধ্যে আমরা নন ভিজিবল অনেক জিনিসও কিন্তু কি করি, অনেক সময় রিপ্রেজেন্ট করি, যে কোন একটা নোটেশন দিয়ে এটা হচ্ছে এই জিনিস, এটা হচ্ছে এই জিনিস, যেটা হয়তো আমরা ফিজিক্যালি ওখানে নাও দেখতে পারি সরাসরি। ম্যাপকে বলা হচ্ছে কি অ্যান অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশন। অ্যাবস্ট্রাক্ট মিন্স আমরা প্রত্যেকটার একটা সিম্বল হিসেবে দেখি প্রত্যেকটা টপোগ্রাফিক ফিচারকে। আর ফটোগ্রাফের মধ্যে আমরা রিয়েল রিপ্রেজেন্টেশনটা দেখতে পাই অফ দ্য আর্থ সারফেস, নো লিজেন্ড নিডেড। এখানে কোনো নোটেশন দেওয়ার দরকার হয় না, ছবি দেখে আমরা বুঝতে পারবো কোনটা কি। রিপ্রেজেন্টেশন জিওমেট্রিক্যালি কারেক্ট, আর ফটোগ্রাফের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন জিওমেট্রিক্যালি নট কারেক্ট। এখানে কিন্তু ম্যাপে কিন্তু আমরা নির্দিষ্ট স্কেল ধরে নিয়ে কিন্তু আমরা ড্রয়িং গুলো করে থাকি, সেই কারণে বলা হচ্ছে জিওমেট্রিক্যালি কারেক্ট। And elements appear displaced in its real position and in different shapes due to generalization process। যেটা এখানে শেপের মধ্যে বা পজিশনের মধ্যে চেঞ্জ হয় ম্যাপের মধ্যে স্কেল অনুযায়ী, আর ফটোগ্রাফের মধ্যে যেটা বলা হচ্ছে অবজেক্টস appear displaced due to geometric distortion, যেটা আমরা টি ডিসপ্লেসমেন্টের মাধ্যমে পেয়েছিলাম। তো আপাতত এই পর্যন্তই থাক। স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যদি ফটোগ্রামেট্রির মাধ্যমে এমন কোন একটা এরিয়া সার্ভে করতে গেলাম যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো গাছপালা, অনেক উঁচু নিচু গাছপালা, এখন যদি আমরা এয়ারক্রাফট থেকে ফটো নিই তাহলে স্যার কিভাবে এটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে ফটোগ্রামেট্রি? যদি গাছপালা হয় ওটা ছাড়া আর অন্য কোনো উপায় কি আছে? মানে এরিয়াল ফটোগ্রামেট্রি ছাড়া, এরিয়াল ফটোগ্রামেট্রি তো আমরা কয়েক ধরনের বলছি, ধরো এয়ারক্রাফট টেকনোলজি, ড্রোন টেকনোলজি, তারপর হচ্ছে তোমার স্যাটেলাইট টেকনোলজি, এগুলা ছাড়া আর অন্য কোনো কি অপশন আছে আরো বেটার অপশন? মানে এই পর্যন্ত যতগুলো ডিসকভার্ড অপশন আছে তার মধ্যে এটাই তো বেস্ট। জি স্যার, এক্ষেত্রে এটাই বেস্ট, তাই না? তো তাইলে এটা দিয়ে যদি কভার না হয় তাহলে তার কোনো সুযোগ নাই আপাতত। আমার কথা হচ্ছে কি, ধরো সার্ভে মেথডগুলো প্রত্যেকটা মেথডেরই তো পিছনে কিছু লিমিটেশন আছে, তো আমরা যত সফিস্টিকেটেড টেকনিকে যাব তত আমার অ্যাকুরেসি লেভেলটা বাড়বে। কথা হচ্ছে এটাই, বুঝা গেছে কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর আমার নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার 11টায়। ক্লিয়ার? জি স্যার। স্যার আমাদের কি ফটোগ্রামেট্রি শেষ হয়ে গেছে? শেষ, হ্যাঁ।
নেক্সট কোন টপিক স্যার আমাদের? বুঝি নাই। নেক্সট হচ্ছে আমি দেখি না হয় রিমোট সেন্সিং অথবা জিপিএস। আচ্ছা স্যার। ঠিক আর আছে ওগুলো তাহলে? চ্যাপ্টার কি এরকম অনেক বড় বড় হ্যাঁ চ্যাপ্টার? এগুলো ছোট চ্যাপ্টার, এগুলো হচ্ছে জাস্ট লিটারেচার টাইপের। ওকে স্যার। ওখানে আমি জাস্ট টেকনিক্যাল ইস্যুগুলো একটু ধরাই দিব, বাকিগুলো তোমরা পড়লে বুঝতে পারবা, স্যার আসসালামু আলাইকুম স্যার। যেহেতু লিটারেচার বেসড। ঠিক আছে তাইলে ওকে। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের সার্ভিং এ স্যার আপনার পার্টটা ভালো করার জন্য স্যার মানে মানে কোন কি করতে হবে মানে স্যার মানে ম্যাথে বেশি জোর দিতে হবে নাকি থিওরিতে বেশি জোর দিতে হবে স্যার? এটা আমরা পরে ডিসকাস করি আস্তে আস্তে, আগে শেষ করে নিই তারপর। আচ্ছা তাহলে পড়তে সুবিধা হতো আর কি স্যার। এটা তো আসলে থিওরি পার্টটা একটু বেশি, ম্যাথ গুলা সাধারণত কম থাকে। যেমন ধরো আমার পার্টে ম্যাথ কম পাবা, কিন্তু স্যারের পার্টে ম্যাথ বেশি পাবা আর কি। আমার পার্টে ম্যাথ তুলনামূলকভাবে কম, তবে আমার কন্টেন্টের রেসপেক্টে যদি বলি, এটা ধরো 40-50% মতো হয় আর কি, 40% বা 50% এরকম হয় টোটাল কন্টেন্টের আমার। তাহলে স্যার থিওরিটা ভালো করে বুঝে পড়তে হবে আর কি স্যার। আপনার ইয়াগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর প্রবলেম গুলো পারবা, সমস্যা নাই। আমি দেখি আমি। আছে। হ্যাঁ বলো। তারপরে তো স্যার প্রতিটা চ্যাপ্টারে ম্যাথ প্রবলেম আছে আর। আস্তে আস্তে, তবে এখানে ম্যাথ প্রবলেম বেশি পাবা হচ্ছে তুমি অ্যাস্ট্রোনমিতে। ফটোগ্রামেট্রিতে খুব একটা ম্যাথ নাই, জাস্ট কয়েক টাইপের ম্যাথ। বেশি পাবা হচ্ছে অ্যাস্ট্রোনমিতে। ঠিক আছে তাইলে আমরা এগুলো নিয়ে আরো ডিসকাস করার সুযোগ পাবো। ঠিক আছে। জি স্যার। ওকে জি স্যার। স্যার। ওকে।